আজকে যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম উত্তরণ। গল্পটি লিখেছেন লেখিকা অদিতি ঘোষ। মিস্টার সুশোভন রায়চৌধুরীর গুরুগম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই স্টাডিতে দাঁড়িয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল বনবিথির। রেবা, আমার চাটা দিয়ে যায় স্টাডিতে। রান্নাঘর থেকে রেবার চট জলদে উত্তর মিলল, যাচ্ছি বাবা মশাই। সিঁড়িতে স্লিপারের শব্দটা জোরালো হচ্ছিল ক্রমশ। আর এক মুহূর্ত দেরি না করে স্টাডি থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল বনবিথি। না, কোনো বই পড়ার জন্য স্টাডিতে যায়নি বনবিথি। শাশুড়ির হুকুমে বইয়ের র্যাকগুলো গোছাচ্ছিল ও। এবারই রাঁধুনি রেবা, কাজের মেয়ে সীতা আর বাড়ির বউ বনবিথির মধ্যে কোনো তফাৎ রাখতে চান না গৃহকর্ত্রী মিসেস কণিকা রায়চৌধুরী। সবসময় এদের সকলকেই কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে চান তিনি। এখনও অষ্টমঙ্গলা পেরোয়নি, তবু তারই নির্দেশে এবাড়ির 5 জন সদস্যের মর্জি, তাদের ভালো লাগা মন্দ লাগা, এই সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে বনবিথি। দুধে আলতায় পা রেখে ঘরে ঢোকার আগে শাশুড়িমা বলে দিয়েছিলেন, তোমার শ্বশুরমশাই একটু বদরাগী, তুমি একটু বুঝে সুঝে চলো, তা না হলেই বিপত্তি। ঘাড় কাত করে সম্মতি জানিয়েছিল বনবিথি। বনবিথির গলার নেকলেসটা উল্টে পাল্টে দেখে ওজন পরখ করতে করতে বড় ননদ চন্দ্রিকা বলেছিল, মা কিন্তু আমাদের বেশ কড়া, মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করে না। আর মায়ের একটু সূচিবাই বাতিকও আছে, একটু সামলে সুমলে চলো তুমি। মুখে কিছু না বলে তখনও মাথাটা হেলিয়ে সম্মতি জানিয়েছিল বনবিথি। কারণ বিয়ের আগেই মা ঠাকুমা পাখি পড়ানো করে শিখিয়ে দিয়েছিলেন কথাটা, শ্বশুরবাড়িতে সকলের সব কথার উত্তর দিতে নেই, দিলেই নাকি নতুন বউয়ের গায়ে বাচাল নামক স্টাম্পটা পড়ে যায়। ভাত কাপড় অনুষ্ঠান চলাকালীন ছোট ননদের উপদেশ কানে এসেছিল। বনবিথির দিকে তির্যক দৃষ্টি হেনে অত্যাধুনিকা ঐশিকা বলেছিল, দাদা ভাই আমাদের ভীষণ মড, তোমাকে কিন্তু দাদা ভাইয়ের মনের মতো হতে গেলে অনেক কিছু শিখতে হবে এখনো। দাদা ভাই যেসব সোসাইটি গার্লদের সঙ্গে মেশে, তাদের পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই তোমার। তোমার এই গাইয়া গাইয়া অ্যাটিটিউড দেখলে খুব বিরক্ত হবে ও। আমার তো এমনিতেই সন্দেহ হচ্ছে ওর কাছে কোনোদিন তুমি আদৌ পাত্তা পাবে কি না। অবশ্য ক্যাবলা ক্যাবলা বিহেভ আমি নিজেও সহ্য করতে পারি না একদম। সেই প্রথম দিন থেকে একইভাবে চলছে বনবিথির উপর 3 জন মহিলার নানা রকমভাবে মানসিক চাপ সৃষ্টি করার প্রচেষ্টা। সেই সঙ্গে আছে সকলের উপদেশবাণী। 15 দিনের ছুটি নিয়ে মুম্বাই থেকে বাপের বাড়ি এসেছে চন্দ্রিকা। শ্বশুরবাড়ি বর্ধমানের কোনো এক গ্রামে, সেখানে শ্বশুর শাশুড়ি থাকে। বিয়ের পর আর ওখানে একসঙ্গে 3টে রাতও কাটায়নি চন্দ্রিকা। সে কথা খুব গর্ব করেই শুনিয়েছে বনবিথিকে। ঐশিকা অবশ্য কলকাতারই বাসিন্দা, শ্বশুরবাড়ির কাছাকাছিই থাকে, তবে আলাদা ফ্ল্যাটে। ঐশিকা নিজেও চাকরি করে, স্বামী স্ত্রী দুজনেই ব্যাংক এমপ্লয়ি। দাদার বিয়ে উপলক্ষে 10 দিনের ছুটি নিয়েছে ঐশিকা। এই 10 দিন বাপের বাড়িতেই রয়েছে, তবে ছুটি ফুরলেও কিছু যায় আসে না। অফিস থেকে ফিরে সন্ধ্যেটা নাকি এখানেই কাটিয়ে যায় ঐশিকা। নিজেরা শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সংস্রব না রাখলেও শ্বশুর শাশুড়িকে কীভাবে যত্ন করতে হয় সে নিয়েই 2 বোন মিলে উপদেশ দিচ্ছিল বনবিথিকে। মেয়েদের কথাবার্তা শুনে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন শাশুড়ি মিসেস কণিকা চৌধুরী। কথা না বলে একটানা 3 মিনিট সময়ও চুপ করে থাকতে পারেন না উনি, তবে মাঝে মাঝেই বলেন। বেশি বকা উনি মোটেই পছন্দ করেন না, এসব ইতিমধ্যেই জেনে ফেলেছে বনবিথি। শাশুড়ি মাকে ঘরে ঢুকতে দেখে বিশেষ কোনো উপদেশ শোনার জন্য সজাগ হলো বনবিথির কান দুটো। হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। কণিকা মেয়েদের উদ্দেশ্যে বললেন, এত গল্প তো করছিস নতুন বউয়ের সঙ্গে, তোদের ছোট ভাইটির কথা বলেছিস তো? সে তো আবার সুযোগ পেলে আমাদের পর্যন্ত 2 কথা না শুনিয়ে ছাড়ে না। বলে দিস যেন ভেবেচিন্তে কথা বলে তার কাছে। মনে মনে হাসল বনবিথি। এ আর এক কায়দা। নিজে সরাসরি কিছু বললেন না, অথচ বলা হয়ে গেল যা বলার ছিল। কিন্তু একটা কথা ভেবে খুব অবাক লাগছে বনবিথির। এরকম কালচার একটা ফ্যামিলিতে দীর্ঘদিন থেকেও ওই মহিলা কোনো সহবত শেখেনি কেন? নিজের পুত্রবধূকে বৌমা বলতে পারেন অথবা নাম ধরে ডাকতে পারেন, তা না করে নতুন বউ বলে ডাকছেন কেন?
বিয়ের সপ্তম দিনে কথাগুলো শুনতে শুনতে বনবিথির মনে হচ্ছিল সেই প্রথম দিন থেকেই এ বাড়ির সবাই যেন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে প্রাণ ভরে শ্বাসটুকু নিতে দেবে না এই বাইরের মেয়েটাকে। যত দেখছে ততই অবাক লাগছে বনবিথির। কি বিচিত্র মানসিকতা এদের! মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে যে মেয়েটা অন্য একটা সংসারে আসতে বাধ্য হয়েছে, তাকে মানসিক চাপের মধ্যে রেখে কী সুখ পাচ্ছে এরা। শ্বশুর বা স্বামীর কথা না হয় বাদই দিল, কিন্তু নিজেরা মহিলা হয়ে আর একটা মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করতে একটুও খারাপ লাগছে না এদের? কি করে মানিয়ে চলবে এদের সঙ্গে? কতটা অ্যাডজাস্ট করতে পারবে কে জানে? দুশ্চিন্তাটা ক্রমশ মনের মধ্যে চেপে বসছে নবপরিণীতা বনবিথির। খবরের কাগজের বিজ্ঞাপন দেখে বিয়ে বনবিথির। স্বামী মনীষ রায়চৌধুরী একটা মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী, শ্বশুর রিটায়ার্ড প্রফেসর, দেওর ডাক্তার হয়ে একটা হসপিটালে জয়েন করেছে সদ্য। এমন অভিজাত পরিবারে যোগাযোগ করতে পেরে হাতে স্বর্গ পেয়েছিলেন বনবিথির মা বাবা। এদের তুলনায় বনবিথি কিছুই না। ইতিহাসে মাস্টার্স করলেও রেজাল্ট হাইফাই নয়, অত স্মার্টও নয়। থাকার মধ্যে আছে শুধু রূপটা। ওই রূপের জোরেই সিলেকশন বোর্ডে উতরে গিয়েছিল বনবিথি বসু। বড় ঘর, দামি বর। তাই মনীষের সঙ্গে 9 বছরের ডিফারেন্সটাকে কোনো গুরুত্বই দেয়নি বনবিথির বাড়ির লোকেরা। বিকেলের পর থেকে একটা অজানা ভয় মনের মধ্যে বাসা বেঁধেছে। সন্ধেবেলায় আসবে একমাত্র দেওর ডাক্তার অনীশ রায়চৌধুরী। সেই মানুষটা নাকি আবার সুযোগ পেলে কাউকে ছেড়ে কথা বলে না। শুধু শাশুড়ি নয়, ননদেরাও তাকে সমঝে চলার উপদেশ দিয়েছে। অবশ্য সমঝে চলতে হচ্ছে তো সবাইকেই। স্বামী মনীষ রায়চৌধুরী ফুলশয্যার রাতেই হাবে ভাবে বুঝিয়ে দিয়েছিল শুধু রূপটুকু ছাড়া এই বাড়ির বউ হওয়ার মতো কোনো যোগ্যতা তার নেই। রূপের মোহেতে পড়েই তাকে বিয়ে করেছে মনীষের মতো ওই রকম হাই লেভেলের একজন মানুষ। তাই তার মনোরঞ্জন করার চেষ্টা যেন সবসময় করে বনবিথি। সারা সন্ধেটা অপেক্ষায় অপেক্ষায় কেটে গেল। রাত 9টার সময় বাড়িতে ঢুকলো অনীশ। একটু জড়সড় হয়ে চায়ের কাপটা সামনে এগিয়ে দিল বনবিথি। বনবিথির দিকে তাকিয়ে হাসলো অনীশ। তারপর কীরকম লাগছে তোমার শ্বশুরবাড়ি? বনবিথি আলতো করে হাসল। ভালো। একটা বড় হাঁ করে অবাক চোখে তাকালো অনীশ। বলো কি? এই 2 ননদ আর ওই শাশুড়ির জিম্মায় 6খানা গোটা দিন কাটানোর পরও তোমার শ্বশুরবাড়ির মোহ কাটেনি? তুমি তো দেখছি সহিষ্ণুতার প্রতিমূর্তি। কণিকা বললেন। কি বলছিস যাতা? অনীশ দুপাশে ঘাড় দোলালো। আমার কথার মধ্যে ইন্টারাপ্ট করো না। এখন আমি বনবিথির সঙ্গে কথা বলছি। চন্দ্রিকা জিভ কাটল। এ কি কথা? নাম ধরে ডাকছিস কেন? বৌমণি বল। বুঝতে পারছি ওর মতো আনস্মার্ট একটা মেয়েকে তোর পছন্দ হয়নি। তা হলেও বাইরের লোকের কথা ভেবে নাম ধরে ডাকিস না। অনীশ শ্রাগ করল। ও, তোমরা তাহলে বাইরের লোকের সামনে বনবিথির সঙ্গে ভালো ব্যবহার করছো? তা ভালো। তবে আমার থেকে 3 বছরের ছোট একটা মেয়েকে আমি নাম ধরেই ডাকবো। ও আমাকে ঐশীর মতো ছোটদা ভাই বলে ডাকতে পারে। বাই দ্য ওয়ে, আমি বিয়েতে তোমাদের বাড়ি যেতে পারিনি, তাই কাল তোমাদের সঙ্গে যাব। আর একটা কথা, তোমার সঙ্গে ভালো করে আলাপটা হয়নি। একবার স্টাডিতে এসো, কথা বলা যাবে একটু। এবারও ঘাড় কাত করে সম্মতি জানালো বনবিথি। শাশুড়ি বা ননদরা যাই বলুক, অনীশকে খারাপ লাগেনি বনবিথির। কোয়েট কলেজ আর ইউনিভার্সিটিতে পড়ার সময় ছেলেদের সঙ্গে সহজভাবে মিশেছে বনবিথি। বাচাল নয় ও, তবে একেবারে আনস্মার্ট নয়। পুরুষদের হাবভাব দেখে তাদের কিছুটা চেনার ক্ষমতাও আছে ওর। ঠোঁট কাটা হলেও অনীশ যে খারাপ মনের মানুষ নয়, এ ব্যাপারে অনেকটা নিশ্চিত হতে পেরেছে বনবিথি। ফ্রেশ হয়ে অনীশ নিজেই বনবিথিকে ডেকে নিল। দুরু দুরু বুকে অনীশের পিছু পিছু স্টাডিতে ঢুকলো বনবিথি। 2-1টা মামুলি কথা বলার পর দুরুম করে বনবিথির দিকে প্রশ্নটা ছুঁড়ে দিল অনীশ। তোমার পতি দেবতাটির সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হয়েছে তোমার? বনবিথি লজ্জা লজ্জা মুখে বলল, হ্যাঁ হয়েছে। সম্পর্ক বলতে আমি বেড পার্টনার হওয়ার কথা বলিনি। তার বাইরে যে সম্পর্ক, তার কথা বলছি আমি। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটু, নাকি তুমি শুধু একতরফা মানিয়ে নিয়ে চলেছ? এরই মধ্যে অনেকটা সহজ হতে পেরেছে বনবিথি। জড়তা কাটিয়ে বলল,
মেয়েরা বিয়ের পিঁড়িতে বসার সঙ্গে সঙ্গে অলিখিত যে সত্যটা তার উপর আরোপিত হয় সেটা হলো মানিয়ে নেওয়া। বিয়ে যখন করেছি তখন মানিয়ে নিতেই হবে। অনিশের গলায় একরাশ বিরক্তি। তোমাদের মতো মেয়েরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনে। বিয়ে করলে মেয়েদের মানিয়ে নিয়ে চলতে হয় এ কথা আমার মা কোনো দিন ভাবেনি, আর আমার দিদিরাও ভাবে না। ওদের এক্ষেত্রে বরং কিছুটা উল্টো হয়েছে। বাবা বাধ্য হয়েছেন মায়ের অনেক অন্যায় আবদার মেনে নিতে। দিদিরাও নিজেদের মেজাজ নিয়ে চলে। তাই আমি চাই তুমিও তাই করবে। মনে রেখো, ক্রমাগত নুইতে নুইতে শেষে একদিন এমন হবে যেদিন মাথা তুলে দাঁড়ানোর মতো আর সামান্য শক্তিটুকু অবশিষ্ট থাকবে না। তাই বলছি, বলটা সবসময় নিজের কোর্টে রাখার চেষ্টা করবে। বনবিথির খারাপ লাগেনি অনিশকে, সে কথা ঠিক। তবে এই ধরনের ব্যবহারও প্রত্যাশা করেনি। ভালো লাগায় ভরে গেল মনটা। মনে হলো 7 দিন পর আবার কোনো আপনজনকে কাছে পেয়েছে ও। দু চোখ উপচে পড়া খুশি নিয়ে অনিশের দিকে তাকালো বনবিথি। আমি পারবো তো ছোটদা ভাই? আমার একমাত্র সাপোর্টার তুমি। তাও তো তুমি চলে যাবে। আমি চলে যাই বা নাই যাই, তোমাকে একা লড়তে হবে, কারণ লড়াইটা তোমার নিজের। তবে তোমার একজন সাপোর্টার এখানে থাকবে। কে? তোমার দাদা ভাই? পাগল, তুমি ওকে সাপোর্টার হিসেবে কোনো দিনই পাবে না। ও ওর নিজের জগৎ নিয়ে বুঁদ হয়ে থাকে। তুমি বাবাকে পাশে পাবে। কিন্তু উনি যে খুব বদরাগী, আমার খুব ভয় করে ওনাকে। বনবিথির কথা শেষ হওয়ার আগে স্টাডিতে ঢুকলেন সুশোভন চৌধুরী। গুরুগম্ভীর গলায় বললেন, তুই কি আমার কণ্ঠস্বর শুনে আমাকে বদরাগী ভাবছিস? বনবিথি চাপা স্বরে বলল, না তা নয়, মা বলেছেন। সুশোভন বললেন, এবার বুঝেছি কেন তুই আমার ধারে কাছে আসিস না। শোন মা, তোর শাশুড়ি যেটা বলেছে ওটা একেবারে মিথ্যা। আমি ওকেই সমঝে চলি অশান্তির ভয়ে। তবে আর নয়, অনেক হয়েছে। এবার দুজনে মিলে প্রতিরোধ গড়ে তুলব। তুই অনিশের কথা মতো এগিয়ে যা, আমি তোর পাশে থাকব। এরপর শ্বশুর আর দেওর মিলে বেশ কিছু টিপস দিল বনবিথিকে। অনিশ বলল, আমরা তোমার হাতে অস্ত্র ধরিয়ে দিলাম। অপারেশন করতে হবে কিন্তু তোমাকেই। বনবিথি মৃদু হাসল। বাবার সাপোর্ট পেলে আমি নিশ্চয়ই পারবো। মনীষের হাতে নষ্ট করার মতো সময় নেই। তাই অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি গেলেও রাত্রে যে বাড়ি ফিরে আসবে সে কথাটা আগেই জানিয়ে দিয়েছিল। শুধু মনীষ আর বনবিথি যায়নি, সঙ্গে অনিশও গিয়েছিল। রাত 8টায় যখন বাড়ি ফিরল ওরা, তখন বনবিথির সঙ্গে একটা ঢাউ সুটকেস দেখে অবাক হয়ে গিয়েছিল সবাই। কণিকা কয়েক পা এগিয়ে এসে বললেন, আবার এত বড় সুটকেস, কি আছে এতে? হুইলারটাকে টেনে নিয়ে যেতে যেতে বনবিথি বলল, আমার আগেকার কিছু জামা কাপড় আছে, ওখানে পড়ে থাকবে বলে নিয়ে এলাম। পাশেই অনিশ দাঁড়িয়ে, তাই কণিকা কথা না বাড়িয়ে বিরক্ত মুখে সরে গেলেন। বনবিথি বেডরুমে ঢুকলো রাত 11টায়। দরজা বন্ধ করতেই অন্য দিনের মতো বনবিথির হাত ধরে টান দিল মনীষ। সঙ্গে সঙ্গে অনিশের কথাটা মনে পড়ে গেল বনবিথির। সত্যিই তো, বনবিথি কি মনীষের মনের মধ্যে কোনো জায়গা করতে পেরেছে? মনে হয় পারেনি। তার মানে এখন সে শুধুই মনীষের শয্যা সঙ্গিনী। কথাটা ভাবতেই একটা বিশ্রী রকম খারাপ লাগায় মনটা ভরে গেল। এমনিতেই খুব ক্লান্ত লাগছে আজ। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে যেন একটু স্বস্তি পেল বনবিথি, কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য। আর অপেক্ষা করার মতো ধৈর্য মনীষের নেই। বনবিথির নরম পেলব শরীরটা বুকের মধ্যে জাপটে ধরে মনীষ বলল, তোমাকে দেখার পর থেকে এই নরম শরীরটার উপর বড্ড লোভ জন্মে গিয়েছিল। পুরো 1 মাস অপেক্ষা করতে করতে বোর লাগছিল। এখন অবশ্য উসুল করে নেব। সেই ফুলশয্যার দিন থেকে ওই মানুষটার মুখে শুধু নরম শরীরের প্রশংসা শুনতে শুনতে ঘেন্না এসে গেছে বনবিথির। কিন্তু এই নিয়ে কিছু বলার মতো সাহস ছিল না। গতকাল রাত্রি থেকে মাত্র 24 ঘন্টা সময়ের মধ্যেই নিজেকে মানসিকভাবে অনেকটাই তৈরি করতে পেরেছে বনবিথি। নিজেকে মনীষের বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো ও। ভীষণ ক্লান্ত লাগছে আজ, আমি এখন ঘুমোবো। ওর কথার গুরুত্ব না দিয়ে মনীষ আরও জোরে চেপে ধরল বনবিথিকে। এক ধাক্কায় মনীষকে সরিয়ে দিল বনবিথি। আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো মূল্য নেই? রাগে ফুঁসে উঠল মনীষ। মাত্র 6 দিনেই বিরক্তি এসে গেল। আমি তো বললাম ভালো লাগছে না, কিন্তু আমার ভালো লাগাকেও তো মূল্য দিতে হবে তোমায়।
আমি তো ছাড়বো না। উঠে বসলো বনবিথি। এরপর আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে যাব, আর কারণটাও বলবো সকলকে। তুমি তো কচি খুকি নও, বিয়ে করলে কেন তাহলে? কোনো উত্তর না দিয়ে বালিশটা তুলে নিয়ে সোফায় শুয়ে পড়ল বনবিথি। মনে মনে তৃপ্তির হাসি হাসল। যাক, একটু হলেও ধাক্কা দিতে পেরেছে ওই হৃদয়হীন মানুষটাকে। চায়ের টেবিলে বসে সকলের চক্ষু চড়ক গাছ। বনবিথি চা সার্ভ করছে। ওর পরনে একটা লং স্কার্ট আর টপ। কণিকা বললেন, এ কি, তুমি শাড়ি না পরে স্কার্ট পরেছ? বনবিথি প্লেট সমেত কাপটা এগিয়ে দিল। চাটা কেমন হয়েছে দেখুন তো নতুন মা। কণিকা চেঁচিয়ে উঠলেন, স্টপ ইট! মা না বলে তুমি নতুন মা বলছো কেন? আমি কি মনীষের স্টেপ মাদার? মুখ টিপে হাসল বনবিথি। তা কেন হবে? এই যে আপনি আমাকে নতুন বউ বলে ডাকছেন, তা আমি কি মনীষের সেকেন্ড ওয়াইফ? ওই রকমই আর কি। কণিকা ফাঁপড়ে পড়ে বললেন, ঠিক আছে, আমি আর নতুন বউ বলবো না। তুমি নাম ধরে ডাকতে বলেছ, তাই ডাকবো। বনবিথি অনিশের দিকে আর চোখে তাকিয়ে বলল, থ্যাংক ইউ মামনি। সে না হয় হলো, কিন্তু তোমাকে বিয়ের আগেই তো আমি বলে দিয়েছিলাম কথাটা। আমি শাড়ি পরা পছন্দ করি, নিজেও শাড়ি পরি, তাই তোমাকেও সবসময় শাড়িই পরতে হবে। সরি মামনি, বহু কষ্ট করে অষ্টমঙ্গলা পর্যন্ত কাটিয়েছি, আর নয়। কাঁধে সরু ফিতে বাঁধা নাইট ড্রেস পরেও ডাইনিং রুমে ঢুকতে ঢুকতে ঐশিকা বলল, তা বলে মা বারণ করার পরও তুমি শাড়ি না পরে এসব পরবে? ছোটদি ভাই, আমার পোশাকটা কিন্তু তোমার থেকে অনেক রুচিশীল, তবে তোমার শরীরে যে হাড়ে চর্বি জমেছে, তাতে তোমাকে আর এই ধরনের পোশাক পরলে মানাবে না। শুধু কণিকা চৌধুরী নয়, অবাক হয়ে বনবিথির দিকে তাকিয়ে আছে আরও 3 জোড়া চোখ। এ কাকে দেখছে ওরা? চন্দ্রিকা, ঐশিকা, মনীষ সকলেরই বাকরুদ্ধ অবস্থা। একদিন আগে যে মেয়েটা নির্বিবাদে সব অপমান হজম করত, তার এরকম লড়াকু মূর্তি দেখে রীতিমতো অবাক হয়ে গেছে সকলে। বনবিথির আগের রাত্রের ব্যবহারে শোধ তুলতে মনীষ বলল, অবাক হওয়ার কিছু নেই, মফস্বলের মেয়েরা অনেক ডেঞ্জারাস হয়। বনবিথি বলল, তা হয়, কিন্তু তাদের সোসাইটি গার্ল হয়ে উঠতে একটু সময় লাগে। আমি অবশ্যই চেষ্টা করব তাদের মতো হওয়ার, আর সেটা করব তোমার আর ছোটদি ভাইয়ের কথা মাথায় রেখে। যদি পারি তবেই তোমার যোগ্যা হয়ে উঠতে পারবো। তাই তো আমি নেট ঘেঁটে সব যোগাযোগ করে ফেলেছি। কাল থেকে আমি সকালে জিম আর বিকেলে নাচের ক্লাস করব। হাততালি দিয়ে উঠল অনিশ। গোল! আবার একটা গোল! তুমি যে বলে বলে গোল দিচ্ছ বনবিথি। খেলা জমে উঠেছে। বলটা নিজের কোর্টে রাখতে পারবে কিনা সে নিয়েই চিন্তা ছিল, তবে এরকমভাবে হ্যাট্রিক করবে তা ভাবিনি। বনবিথি বলল, 3টে নয়, আসলে আমি কাল থেকে শুরু করে মোট 4টে গোল দিয়েছি ছোটদা ভাই। অনিশ বলল, তুমি যে আর একটা গোল দেবে সেটাও আমি জানতাম। সুশোভন বললেন, তোকে দেখে আমি যতটা অবাক হয়েছি ততটাই খুশি হয়েছি। এভাবেই জীবনের সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবি। আপোষ করে চলতে গেলে আমার মতো জীবন মৃত হয়ে বাঁচতে হবে। এগিয়ে যা, আমার আশীর্বাদের হাত তোর মাথার উপর রইল। বনবিথি শ্বশুরকে প্রণাম করে উঠে দাঁড়ালো। থ্যাংক ইউ বাবা। বিকেল হতে সত্যি সত্যি জিমে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল বনবিথি। কণিকা সামনে গিয়ে দাঁড়াতে বনবিথি বলল, আজকে গিয়ে অ্যাডমিশন নিয়ে আসি। জিম থেকে ফেরার সময় নাচের স্কুলটা আজই একবার দেখে আসব, তবে 8টার আগে অবশ্যই বাড়ি আসব। রাগে ফুঁসে উঠলেন কণিকা রায়চৌধুরী। বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। বনবিথি মিষ্টি করে হাসল। কি যে বলছেন মা, বাড়াবাড়িটা শুরু করেছিলেন আপনি আর আপনার 3 ছেলে মেয়ে। একবারও ভাবেননি আমি যদি আপনাদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করি কি করবেন আপনারা? মা, ভুলে যাবেন না আমি মফস্বলের মেয়ে হলেও মাস্টার্স করেছি, আর আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তাই এটুকু করতে পারতাম অনায়াসেই, তবে তা করিনি, আমার রুচিতে বেঁধেছে বলে। এখন আসছি, টাটা এভরিবডি। কাল ভোরে ট্রেনে মেদিনীপুরে চলে যেতে হবে অনিশকে। 3 মাসের আগে আর আসা হবে না, তাই ব্যাগপত্র গোছাচ্ছিল নিজের ঘরে। তাড়াতাড়ি বাইরে এসে বলল, সাবধানে যেও। সত্যি এত তাড়াতাড়ি যে উত্তরণ ঘটবে তোমার, তা আমি সত্যিই আশা করিনি। কাঁধে নিজের ছোট ব্যাগটা তুলে নিল বনবিথি। থ্যাংক ইউ ছোটদা ভাই। বিজয়িনীর হাসি হেসে বেরিয়ে গেল বনবিথি।
তিন জোড়া চোখ অবাক বিস্ময়ে তাকিয়ে রইল বনবিথির গমন পথের দিকে। গেটের বাইরে অপেক্ষা করছিলেন সুশোভন। বনবিথি বেরোতেই বললেন, হ্যাঁ রে মা, এখন কোথায় যাব আমরা? বনবিথি বলল, প্রথম দিন আপনার পছন্দের কোনো জায়গায়। সুশোভন খুশি হয়ে বললেন, ওয়েল, তাহলে কফি হাউস। তবে সব কিছু ভালোর মধ্যেও একটা কথা ভেবে খুব খারাপ লাগছে। আমি বারণ করার পরও একই ভুল করছিস তুই। তোর এই আপনি সম্বোধন যেন আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছে। দোকানে হাত ছুঁয়ে বনবিথি বলল, সরি বাবা, তুমি রাগ করো না, আর কখনো ভুল হবে না আমার। মনীষকে অফিসে পৌঁছে দিয়ে 11টার মধ্যেই চলে এসেছে গাড়িটা। তবু গাড়িতে যেতে বারণ করেছে অনিশ। গেলে হয়তো ড্রাইভারের কাছ থেকে চাপ দিয়ে জেনে নিত কণিকা কোথায় যাচ্ছে বনবিথি। তাই ট্যাক্সিটাই ভরসা। ট্যাক্সিটা এগিয়ে চলেছে কফি হাউসের উদ্দেশ্যে। বনবিথির মনটা ময়ূরের মতো পেখম তুলে নাচছে। হ্যাঁ, শেষ পর্যন্ত পেরেছে বনবিথি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তবে আসল কৃতিত্ব অনিশের। মনে মনে অনিশ রায়চৌধুরীর উদ্দেশ্যে একটা প্রণাম ঠুকল বনবিথি। সত্যি তুমি অনন্য ছোটদা ভাই। তুমি সম্পর্কে ছোট হলেও বয়সে বড়, আর সবচেয়ে বড় কথা, তুমি মানুষ হিসেবে অনেক বড়। তোমার জন্যই সম্ভব হলো আমার এই উত্তরণ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।